আমরা রয়েছি আমাদের ইস্পাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমাদের সাথে এখন উপস্থিত রয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র। আমরা প্রথমে তার কাছে জানতে চাইব যে এই যে 5 রাজ্যের বিধানসভা ভোট, তার যে ফলাফল হতে চলেছে বা এই ভোটে কি মনে হচ্ছে গোটা দেশে তথা আমাদের রাজ্যে কি প্রভাব পড়বে? প্রথমে আমি আপনাদের ইস্পাত ইউটিউব চ্যানেল তার যে সাফল্য, সেই সাফল্য কামনা করি। আরও বেশি দর্শক আপনাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন হোক বা রাজনৈতিক বিষয় সম্পর্কে ধারণা করুন। আপনারা যে প্রশ্নটা করেছেন খুবই এই সময়কালে সাম্প্রতিককালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমি তো নিশ্চয়ই জ্যোতিষী নয় বা আমি কোনো সাইকোলজিস্ট নয়, তাই নির্দিষ্ট করে বলা তো কিছু যায় না। কিন্তু গোটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক অভিমুখ, রাজনীতির গতি প্রকৃতি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা দেশের মানুষ যেভাবে প্রতিবাদ প্রতিরোধে রাস্তায় নামছে, কৃষকরা শ্রমিকরা দিল্লির রাস্তা দখল করছে, মহিলারা দিল্লির রাস্তা দখল করছে, বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে কৃষক শ্রমিকদের ধর্মঘটে যেভাবে রাজ্যগুলো অচল হয়ে যাচ্ছে, এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়। আর সেই ইঙ্গিতটাকে আর একটু জোরালো করে এই 5টা রাজ্যের নির্বাচনের আগে যেভাবে আর যে কয়েকটা লোকসভা বা বিধানসভার উপনির্বাচন হয়েছে বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, সেই রাজ্যগুলিতে যেভাবে গোহারা বিজেপি হেরেছে, তাতে এই 5টা রাজ্যের নির্বাচনে মানুষের জনগণের স্বার্থের শত্রু এই বিজেপি, তারা গোহারা হারবে এই ধারণাটুকু করা যায়। তারপর 11ই ডিসেম্বর ভোটের রেজাল্টে জানা যাবে কি হলো। আচ্ছা, এই শুধু তো আমাদের দেশে না, গোটা পৃথিবী জুড়ে যে উগ্র জাতীয়তাবাদী শক্তির যে উৎপত্তি ঘটছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থীদের বা আন্তর্জাতিকতাবাদী, আপনারা যারা আন্তর্জাতিকতাবাদী, তাদের কি ভূমিকা হতে চলেছে? ধরুন, এইটা গোটা বামপন্থীদেরই দায়িত্ব নিতে হয়। 1930 সালে যখন হিটলার জন্মায়, তখন সেই হিটলারকে ঠান্ডা করতে একটা স্টালিনের দরকার, জোসেফ স্টালিন। বামপন্থীরা বাদ দিয়ে, বামপন্থার বিকল্প বাদ দিয়ে এই দায়িত্ব কেউ পালন করতে পারে না। আজকে 2008 থেকে শুরু হওয়া অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গোটা দুনিয়া জুড়ে যে উগ্র দক্ষিণপন্থা, উগ্র জাতীয়তাবাদের যে উত্থান, সে ডোনাল্ড ট্রাম্প বলুন বা ফ্রান্সের মাটিতে মেরি লাপেনের উত্থান, তাকে মোকাবিলা করতে একমাত্র বামপন্থাই, কোনো মধ্যপন্থা নয়, বিকল্প একমাত্র বামপন্থাই, বামপন্থীরাই তাকে মোকাবিলা করতে পারে। তার ইঙ্গিত আমরা পাচ্ছি। উত্তর কোরিয়া মোকাবিলা করছে, চীন এত প্রতিবন্ধকতা, এত আক্রমণের মধ্যেও তাকে মোকাবিলা করছে, কিউবা তার আদর্শ সমাজতান্ত্রিক শক্তি, সেই শক্তিতে ভরসা করে এই মোকাবিলা করছে। তাই গোটা দুনিয়া জুড়ে উগ্র দক্ষিণপন্থার এই উত্থান, তাকে চ্যালেঞ্জ জানাবার হিম্মত, ক্ষমতা একমাত্র গোটা দুনিয়ার বামপন্থীদের আছে। ভারতবর্ষ এমনকি পশ্চিমবাংলার রাজনীতিতেও, রাজনীতির প্রেক্ষাপটে এটাই সত্যি। আপনি যে পশ্চিমবঙ্গের রাজনীতির কথা বলছিলেন, আপনার কাছেই আমরা জানতে চাইব যে সিঙ্গুর অভিযানের পর যে রাজ্য রাজনীতিতে 2016-র পর আবার একটা অন্যরকম পরিবর্তন দেখা যাচ্ছে বলা যেতে পারে। বিশেষত যে লোকের মুখে আবার বামপন্থী রাজনীতির কথার চর্চা বেড়েছে, এই যে পরিবর্তন দেখা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন? সিঙ্গুর থেকে রাজভবন অভিযান নিশ্চয়ই তার একটা বাড়তি উন্মাদন হচ্ছে। এটা একটা মাইল ফলক, এটা একটা মাইলস্টোন। বহু আগে থেকেই তলায় তলায় বহু লড়াই সংগ্রাম আন্দোলন, নবান্ন অভিযান, বারাসাতে বিভিন্ন জেলার সদরগুলোতে ডিএম অফিস অভিযান, বামপন্থী ছাত্র যুবদের মিছিল, টেটের বিরুদ্ধে লড়াই, এসএসসি দুর্নীতি নিয়ে লড়াই, টেট দুর্নীতির লড়াই, তারপর জেলে যাওয়া, শ্রমিকদের ধর্মঘট, কৃষকদের ধর্মঘট, কৃষকের ফসলের দামের দাবিতে বিভিন্ন রাস্তাগুলোতে অবরোধ, এর মধ্যে দিয়ে একটা পরিবেশ গোটা রাজ্যের তলায় তলায় তৈরি হচ্ছিল। হ্যাঁ, মিডিয়া বামপন্থীদের দেখাবে না, আমরাও এটা মনে করি যে শ্রমিক, কৃষক, খেতে কিষান, কলে মজুর, তাদের ঘামের গন্ধে যে লড়াইয়ের ইতিবৃত্ত তৈরি হয়, সেই লড়াইয়ের ইতিবৃত্ত কখনোই কালো টাকায় চলা কর্পোরেট মিডিয়ার মুখাপেক্ষী হয়ে থাকে না। তাই মিডিয়া না দেখালেও তলায় তলায়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে, মিডিয়ার প্যারালাল ভূমিকা পালন করছে, কিন্তু মানুষ তলায় তলায় ঐক্যবদ্ধ হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, বামপন্থীরা সেখানে নেতৃত্ব দিচ্ছে। একদিকে বিজেপির কেন্দ্রের সরকার থেকে
মানুষের স্বার্থ বিরোধী একটার পর একটা নীতি। আর পশ্চিমবাংলাকে তো সর্বনাশ করে শ্মশানের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ প্রতিরোধে তৈরি হচ্ছে। তার একটা ম্যানিফেস্টেশন আপনারা সিঙ্গুর থেকে রাজভবন কৃষক ক্ষেত মজুরদের পদযাত্রায় দেখেছেন, তারই একটা প্রতিফলন আপনি এই সেটা দেখেছেন যে 6 ডিসেম্বর সাম্প্রদায়িকতা বিরোধী যে মিছিল, আমরা বলছি এগুলো একটা ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি রয়েছে। দিল্লির সরকার আর কেন্দ্রের রাজ্যের সরকার তাদের জন্য সেই সিনেমা উপহার দেওয়ার জন্য তিল তিল করে বামপন্থীরা প্রস্তুত হচ্ছে। আচ্ছা, এখন সব থেকে রাজ্য রাজনীতিতে যেটা আলোচনার বিষয় সিঙ্গুর অভিযানের পর বিজেপি রথযাত্রা, এই যে বিজেপি রথযাত্রা, এই রথযাত্রা ঠেকাতে বা এই রথযাত্রার ক্ষেত্রে ডিওএফআই এর দায়িত্ব কি? দেখুন, এই রথযাত্রা আমি রথযাত্রা বলবো না, আমি বলবো হয় দাঙ্গার যাত্রা না অন্ধকার যাত্রা। কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ ধর্মবিশ্বাসী, পশ্চিমবাংলায় বহু মানুষ ধর্মবিশ্বাসী, তার মধ্যে হিন্দু ধর্মে বিশ্বাসী একটা বড় অংশের মানুষ রয়েছে। সেই হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের কাছে রথ একটা আবেগের বিষয়বস্তু। আমরা দেখি যে আষাঢ় মাসে সেই রথযাত্রা। বিজেপিকে কে অধিকার দিয়েছে এই হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের আবেগ নিয়ে এই রথযাত্রার নাম করে এই যে কুৎসিত নোংরা রাজনীতি করা? তো রথযাত্রার নাম করে ভোটের অঙ্ক ঠিক করা, ভোটের অঙ্ক বাঁচানো, বিজেপি ভোটের অঙ্ক নির্দিষ্ট করা, কেন রথযাত্রার নাম করে সেটা টানা হচ্ছে। আর আমরা মনে করি এই রথযাত্রার নাম করে যে দাঙ্গার যাত্রা, তাকে ঠেকানোর হিম্মত পশ্চিমবাংলায় যদি কাউর থাকে তো বামপন্থীদের আছে, তো ডিওএফআই আছে। 92 সালে এই দাঙ্গার যাত্রা ঠেকিয়ে দিয়ে বামপন্থীরা প্রমাণ করেছিল পশ্চিমবাংলার সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করে না। আবার দাঁড়িয়ে এই ডিওএফআই বামপন্থীদের কাছে ঐতিহাসিক দায়িত্ব। হাইকোর্টের যে রায় আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু হাইকোর্টের রায় প্রমাণিত হলো রাজ্যের সরকার দরকার কি? হাইকোর্টই তো রাজ্য চালাতে পারে। রাজ্যের সরকারের হিম্মত হলো না এই রাজযাত্রাকে ঠেকানোর, অনুমতি না দেওয়ার। হাইকোর্টকে রায় দিতে হলো, তার ভিত্তিতে রথযাত্রা বা এই দাঙ্গার যাত্রা আটকানো হলো। এর থেকে তৃণমূল কংগ্রেসের অপদার্থতা, আমি বলবো এটা অপদার্থতা নয়, সারদা নারদা যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না যে বিজেপির বিরোধিতা করার। এবং সাম্প্রদায়িকতার প্রশ্নে তৃণমূল আর বিজেপির কোনো নীতিগত পার্থক্য নেই। হিন্দু মুসলিম ভাগাভাগি, বিদ্বেষ, দাঙ্গা, হিংসা, তার প্রশ্নে তৃণমূল আর বিজেপির কোনো পার্থক্য নেই। এমনকি এই অর্থনীতির প্রশ্নে, বড়লোকদের দালালি করার প্রশ্নেও তৃণমূল আর বিজেপির কোনো পার্থক্য নেই। তাই বিজেপির রথযাত্রা ঠেকাতে তৃণমূল কোনো ভূমিকা নেবে না, এটা আমরা জানি। ওই দাঙ্গা যাত্রা ঠেকাতে বামপন্থীরা আর ডিওএফআই সেই ভূমিকা পালন করবে। আপনাদের আমরা জানি যে আপনাদের পরবর্তী বেশ কয়েকটি বড় বড় কর্মসূচি আছে, যেমন 8-9 তারিখ বামপন্থীদের ডাকা ধর্মঘট আছে, তারপর ব্রিগেড সমাবেশ আছে। সবশেষে তো লক্ষ্য তো এই লোকসভা ভোটে, যে লোকসভা ভোট হতে চলেছে তাতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া, আপনাদের বিজেপিকে ঠেকানো, তৃণমূলকে রাজ্যে ঠেকানো বা হারানো। এই লোকসভা ভোটের ফলাফল, লোকসভা ভোট নিয়ে আপনি কি বলতে চাইছেন 2019-এ? এটা আমি একটু দ্বিমত করছি। লোকসভা ভোটটাই আমাদের শেষ লক্ষ্য না, ওটা একটা প্রাথমিক ধাপ। ওই ধাপটা অতিক্রম করে আরো বহু দূর এগোতে হবে। আমাদের এত কমরেড, এত শহীদ হচ্ছে কমরেড শুধু একটা ওই ভোটের নির্বাচনের জন্য নয়, গোটা সমাজটাকে পাল্টাবার জন্য লড়াই। হ্যাঁ, সেই লড়াইতে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার বা গুরুত্বপূর্ণ স্টেপ যদি বলেন সেটা লোকসভা নির্বাচন। অবশ্যই সেই লোকসভা নির্বাচনকে আমরা সেভাবেই দেখতে চাইছি। এই যে সিঙ্গুর থেকে রাজভবন যাত্রা, বা 6 ডিসেম্বর সাম্প্রদায়িকতা বিরোধী যাত্রা, বা 8-9 যে ধর্মঘট পশ্চিমবাংলা দেখবে, সেই 8-9 ধর্মঘটে পশ্চিমবাংলার মানুষ নিজেরা যেভাবে নিজেদের রুজি জীবন জীবিকার দাবিতে এই ধর্মঘটে সামিল হবে। আমরা ডিওএফআই স্লোগান দিচ্ছি, সারা বছর কাজের জন্য 2 দিন কাজ বন্ধ। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক 2 দিন কাজ বন্ধ করে এই ধর্মঘটে সামিল হবে। আর গোটা পশ্চিমবাংলা ওই দিন এমন ধর্মঘট দেখবে, ওই বিজেপির দাঙ্গা যাত্রা, তৃণমূলের বিজেপিকে মদত দেওয়া, তৃণমূলের নেতৃত্বে বিজেপির এই দাঙ্গা যাত্রাকে পবিত্র করবার চেষ্টা, গোটা রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক ঘৃণা চড়ানো, তার মধ্যে দিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত করা, এগুলো সব মানুষ ভুলে যাবে। মানুষ ওই ধর্মঘটের মধ্যে দিয়ে বামপন্থীদের মানুষের রুজি জীবন জীবিকার লড়াইয়ের কথাই, লড়াইয়ের ইতিহাসই মনে রাখবে। সেই লড়াইয়ের রাস্তা ধরেই লোকসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপি বুঝতে পারবে যে পশ্চিমবাংলার মাটি অত সস্তার মাটি নয়, এই মাটি দুর্বৃত্তদের ঘাঁটি নয়, এ মাটি মানুষের লড়াই সংগ্রাম, তার মধ্যে দিয়ে ইতিহাস তৈরি হয়। লোকসভা নির্বাচনে তার প্রতিফলন
নিশ্চিতভাবেই পাওয়া যাবে বলে আমরা বামপন্থীরা মনে করি। আচ্ছা, আপনি বললেন অবশ্যই বামপন্থীরা এটাই মনে করে যে কোনো ভোট, সেই লোকসভা ভোট হোক বিধানসভা ভোট হোক, আলটিমেট তাদের লক্ষ্য নয়। কিন্তু যে একটা 2019 ভারতের রাজনীতিতে একটা বিশাল বড় ফ্যাক্টর 2019-এর লোকসভা ভোট, এই লোকসভাটা আপনাদের স্ট্র্যাটেজি কি? আমরা তো বললাম যে লোকসভা নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি হলো মানুষের রুটি রুজি জীবন জীবিকার দাবি, গণতন্ত্রের দাবি, দেশের সংবিধান তাকে বাঁচাবার দাবি, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো তাকে বাঁচাবার দাবি। এই এতগুলো জিনিসকে বাঁচাবার জন্য মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, যারাই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ, আম্বানি আদানি নয়, এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে ঐক্যবদ্ধ করেই লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপিকে হাঁটানো আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হাঁটানো, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করে বামপন্থীরা সেখানে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। সেই লড়াই লড়াই লোকসভা নির্বাচন, এটা ঠিকই ভারতবর্ষের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংবিধান, দেশের পার্লামেন্ট, দেশের সুপ্রিম কোর্ট যখন বিপন্ন হচ্ছে, সেই বিপন্নতার হাত থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এই লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ। অতীতে ঐতিহাসিকভাবে বামপন্থীরা যখন তার দায়িত্ব পালন করে, এবারও লোকসভা নির্বাচনেও বামপন্থীরা সেই দায়িত্ব পালন করবে। আমাদের শেষ কোশ্চেন আপনার কাছে আজকে, যে ডিআইএফআই পক্ষ থেকে যুব সমাজের প্রতি, সেটা দেশের হোক রাজ্যের হোক, আপনাদের আহ্বান কি? আমাদের আবেদন যে মানুষ, বেকারিত্ব একটা ভয়ঙ্কর সংকট। দেশের সরকার বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছে, প্রমাণিত হয়েছে। 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি ছিল, আর আজকে 5 বছর বাদে বেকার যুবককে আত্মহত্যা করতে হচ্ছে চাকরি না পেয়ে। একই অবস্থা পশ্চিমবাংলায়। নবান্নের সামনে কেরোসিন তেলে ভিজিয়ে নিজেকে আগুন দিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে বেকার যুবককে কাজ না পাওয়া। রাজ্যের সরকারও বেকার যুবককে প্রতারণা করেছে। আপনার 2 হাতে কাজ, আর কাজ পাওয়ার পর আপনার পেটে ভাত, এটা আপনার অধিকার। কেউ এই অধিকার আপনাকে ভিক্ষা দেয়নি, সেই অধিকার আপনাকে কেড়ে নিতে হবে। দেশের সরকার আর রাজ্যের সরকার আপনার সঙ্গে যেভাবে প্রতারণা করেছে, এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডিওএফআই যে যুদ্ধে সামিল হয়েছে, ডিওএফআই এর সঙ্গে আপনারা সাথী হয়ে, সঙ্গী হয়ে সেই লড়াইতে আমাদের পাশে থাকুন। আমাদের রাজ্যের সমস্ত, আমাদের দেশের যৌবনের কাছে ডিওএফআই এর পক্ষ থেকে এটা আমাদের বিনীত আবেদন। ধন্যবাদ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রকে আমাদের সাথে চ্যানেলে মুখোমুখি। আপনাদেরকে ধন্যবাদ।